আচ্ছা, যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা হচ্ছে আমরা ওই দিন দেখছিলাম, তো আমি এটাতেই কাজটা করি। আচ্ছা, তো এটা ছিল আমাদের ফার্স্ট পেজ ক্যাম্পেইন পার্ট, যেটা এখানে আমরা ক্যাম্পেইনের নাম লিখছিলাম এবং সেখানে ক্যাটাগরি নিয়ে হচ্ছে আলোচনা করছিলাম, স্পেশাল যে ক্যাটাগরি, এবং এখানে বাইং টাইপ যে অপশন, এটা নিয়ে আলোচনা করছিলাম। তারপরে এবি টেস্টের কথাটাও বলছিলাম। তো নেক্সট হচ্ছে পেজ আমরা চলে যাচ্ছি। ফার্স্ট পেজে তো আলোচনা করা হয়ে গেছে, নেক্সট পেজে আমরা যাচ্ছি। আচ্ছা, নেক্সট যে পেজ, এটাকে বলা হয় অ্যাডসেট পার্ট বা অ্যাডসেট পেজ। এখানে আমাদের বেশ কাজ করতে হয়, অনেকগুলো কাজ করতে হয়, ডিটেল টার্গেটিংগুলো হচ্ছে আমরা এখানে করে থাকি। তো এটা আমাদের ক্যাম্পেইনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট বা গুরুত্বপূর্ণ একটা পেজ। তো প্রথমে আমাদের এখানে অ্যাডসেটের একটা নাম দিতে হবে, যে আমি কি নাম দিতে চাচ্ছি। সেক্ষেত্রে যেহেতু আমি একটা ক্যাম্পেইনটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি, এখানে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে নামটা দিতে পারি। পাশাপাশি এখানে আমি ডেট দিতে পারি, বা পেজের যে নাম, সে পেজের নামটা এখানে দিতে পারি। তারপর আমার কত ডলারে একটা চলতেছে সেটা হচ্ছে আমরা দিতে পারি। কিছু ইনফরমেশন টাইপের নাম আমরা দিতে পারি, যাতে দেখতে আমাদের মানে দেখলে সুবিধা হয় বুঝতে, যে এটা কি ক্যাম্পেইন চলতেছে, কত তারিখ থেকে চলতেছে এবং কি কোন পেজের ক্যাম্পেইন চলতেছে। যদি আমরা একাধিক পেজের কাজ করি সেক্ষেত্রে সেটা বুঝতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে একটা নাম আমরা দিব। আমার অ্যাওয়ারনেস অ্যাডসেট, আমি এটাই আপাতত রাখলাম, আমি আর কোনো নাম এখানে চেঞ্জ করলাম না। তারপর পারফরমেন্স গোল। গোল মানে হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য, যে আমি যে ক্যাম্পেইনটা করব এই ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি বা গোলটা কি। এখানে আমাদের কয়েকটা লক্ষ্য দেওয়া আছে, যেমন ফার্স্টে আছে হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। এখানে নিচে লাইন লেখা আছে যে উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অর্থাৎ আমি যদি এই গোলটা সেট করে দেই, তাহলে ফেসবুক কি করবে, তারা চেষ্টা করবে এই পোস্টটাকে সর্বোচ্চ যত মানুষকে দেখানো সম্ভব তত মানুষকে দেখানোর জন্য ফেসবুক চেষ্টা করবে। এটা হচ্ছে সেই গোল। তাহলে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড যদি আমরা দেই, সব থেকে বেশি রিচ হবে। তারপরে আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। রিচ এক জিনিস আর ইমপ্রেশন কিন্তু আরেক জিনিস। রিচ হচ্ছে আমরা যদি ইউনিক পিপলের কাছে পাঠাই সেটাকে বলা হয় রিচ, আর ইমপ্রেশন হচ্ছে যদি আমরা একজন মানুষকে বারবার দেখাই সেটাকে বলা হয় ইমপ্রেশন। দ্বিতীয় নম্বর বলছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল। অর্থাৎ একজন মানুষকে যতবার সম্ভব সে দেখানোর চেষ্টা করবে। রিচও হবে, ইমপ্রেশনও হবে, কিন্তু শুধু আমি যদি রিচ দেই তাহলে ইউনিক পিপলকে সর্বোচ্চ সে দেখানোর চেষ্টা করবে, আর যদি ইমপ্রেশন দেই আপনার যারা দেখবে তাদেরকে আবারও দেখানোর চেষ্টা করবে, অর্থাৎ ইমপ্রেশনটা বাড়ানোর চেষ্টা করবে। তারপরে এটা আছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট। অর্থাৎ উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিইং দেম। অর্থাৎ হচ্ছে রিকল বলতে বোঝায় যে পুনরায় যারা আবার দেখবে, পুনরায় এনগেজড হবে বা পুনরায় পছন্দ করবে আপনার একটা, এরকম মানুষকে হচ্ছে সে দেখানোর চেষ্টা করবে, যারা পুনরায় আবার আপনার এই জিনিসটা দেখতে চায়, এরকম টাইপের আর কি। তো আমরা এই দুইটা জিনিসই হচ্ছে ইমেজের ক্ষেত্রে বেশি দিয়ে থাকি, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস অথবা ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, এই দুইটাই দিয়ে থাকি। এখন আপনার যে প্রোডাক্ট বা আপনার যে পেজ, আপনার গোল হিসাবে আপনি একটা সেট করবেন। আপনি কি ইউনিক পিপলকে দেখাইতে চান নাকি একই পিপলকে বেশি বেশি দেখাইতে চান, সেটা হচ্ছে আপনি মেনটেন করে এখানে কাজটা করবেন। তারপরে ভিডিওর ক্ষেত্রে যদি আমরা দেই ভিডিও ভিউ গোলস, অর্থাৎ ভিডিও ভিউয়ের ক্ষেত্রে আমরা যদি দেই সেক্ষেত্রে দুইটা গোল আছে। একটা হচ্ছে ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ। উই উইল ট্রাই টু শো ইউর ভিডিও অ্যাডস টু পিপল who will watch the entire video when it's shorter than 15 সেকেন্ড। অর্থাৎ এই অংশটুকু দিয়ে বোঝাচ্ছে যে আমি যদি এই গোলটা সেট করে দেই, যারা 15 সেকেন্ডের কম যদি আপনার ভিডিও ডিউরেশন হয়, পুরো ভিডিও যারা দেখবে তাদের কাছে পাঠানোর চেষ্টা করবে। আর যদি লঙ্গার ভিডিও হয় 15 সেকেন্ডের বেশি, তাহলে হচ্ছে অ্যাটলিস্ট 15 সেকেন্ড যারা দেখে তাদেরকে পাঠানোর চেষ্টা করবে। এখন ফেসবুক কিন্তু জানে যে একটা ভিডিও 15 সেকেন্ড কারা দেখতে পারে ফেসবুকের অডিয়েন্সের মধ্যে, বা 15 সেকেন্ডের বেশি কারা দেখতে পারে, এটা কিন্তু ফেসবুক জানে। তো সেক্ষেত্রে এটা যদি আপনি দেন 15 সেকেন্ডের কম বা 15 সেকেন্ড পর্যন্ত হলে সে চেষ্টা করবে যারা এই অংশ পুরোটা দেখবে তাদের কাছে পাঠানোর জন্য। আর যদি লম্বা ভিডিও হয় তাহলে অ্যাটলিস্ট 15 সেকেন্ড দেখবে সেরকম মানুষের কাছে পাঠানোর চেষ্টা করবে, আপনি যদি এই গোলটা সেট করেন। আর পরেরটা আছে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস।
we will try to show your video ads to people who are likely to watch 2 continuous second or more. Most 2-second continuous video plays will have at least 50% of the video pixel on screen. আচ্ছা, এটা দিয়ে বোঝাচ্ছে যে কন্টিনিউয়াস 2 সেকেন্ড দেখবে, অর্থাৎ আপনার ভিডিওটা আসার পর সে হচ্ছে একটানা 2 সেকেন্ড ভিডিও দেখবে, তারপর হয়তো স্কিপ করে চলে যাবে। তো এরকম যদি আপনি চান যে আপনার 2 সেকেন্ড দেখলেই তাকে আকর্ষিত করতে পারবেন আপনার কন্টেন্টের মধ্যে, বা 2 সেকেন্ডের মধ্যে এমন কিছু আপনি রাখছেন যেটা দেখলেই আপনার কাজ হয়ে যাবে, তো ওই রকম ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। কিন্তু আপনি যদি চান যে 2 সেকেন্ড না, লম্বা সময় আমার ভিডিওটা দেখানো দরকার, সেক্ষেত্রে আপনি এটা হচ্ছে সিলেক্ট করতে পারেন ভিডিওর ক্ষেত্রে। তো এই হচ্ছে আমাদের 4টা গোল, 5টা গোল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে। এখন আপনার যে প্রোডাক্ট, আপনার যে বিজনেস, আপনার যে চাহিদা, সেই অনুযায়ী হচ্ছে আপনি একটা গোল সেট করে দিবেন। আচ্ছা, তারপর নিচের দিকে যাই। নিচের দিকে হচ্ছে টার্গেট এবং ক্যাপ। আচ্ছা, এই ক্ষেত্রে আমাকে টার্গেটটা হচ্ছে সিলেক্ট করতে দিচ্ছে না। তো টার্গেটের ক্ষেত্রে বলছে যে দ্য এভারেজ নাম্বার অফ টাইমস ইউ ওয়ান্ট পিপল টু সি ইউর অ্যাডস, অর্থাৎ এখানে হচ্ছে আপনি এভারেজ দিয়ে দিতে পারবেন যে আপনি এভারেজে একজন পিপলকে কতবার আপনার অ্যাডটা দেখাইতে চান। এটা কিন্তু আমি গত ক্লাসে একটা আলোচনা করছিলাম যে আপনার যদি লোকাল এরিয়াতে অ্যাড চালান, আপনার যদি একটা ফিজিক্যাল স্টোর থাকে, শোরুম থাকে, সেক্ষেত্রে আপনি ওই এরিয়ার মধ্যে যারা অডিয়েন্স আছে তাদেরকে যদি দিনে অন্তত 2বার 3বার আপনার অ্যাডটা দেখান, তারা আপনার ওই স্টোর সম্পর্কে পরিচিত হয়ে যাবে, আপনার প্রোডাক্টগুলো তারা জেনে যাবে, তখন হচ্ছে যখন কিনতে আসবে আপনার স্টোরে তারা আসবে। তো এইভাবে প্রতিদিন আপনি 2বার দেখাবেন না 3বার দেখাবেন, এটা এখান থেকে সেট করে দিতে পারবেন। তো ফার্স্টে যেটা আছে টার্গেট, এটাতে হচ্ছে আপনি এভারেজ নাম্বারটা সেট করতে পারবেন এখান থেকে, যে এভারেজে কতবার দেখাইতে চান। আর নিচের যেটা আছে ক্যাপ, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস ইউ ওয়ান্ট পিপল সি ইউর অ্যাডস, এটাতে হচ্ছে আপনি ম্যাক্সিমাম কতবার দেখাইতে চান সেটা হচ্ছে এটাতে দিতে পারবেন। তো এখানে আমরা সেট করছিলাম যে একদিনে 5বার দেখবে একজন মানুষ। তো একদিনে যদি একজন মানুষ 5বার দেখে, এটা ইমপ্রেশন হবে হচ্ছে 5, কিন্তু রিচ হবে 1। রিচ হবে 1 কারণ একজন মানুষ দেখতেছে, কিন্তু 5বার যখন দেখবে একই মানুষ, তখন এটার ইমপ্রেশন হবে হচ্ছে 5। তো এইভাবে এটা আমরা হচ্ছে সেট করে দিতে পারি। এখানে বলছে যে অ্যাজ ম্যাক্সিমাম উই উইল এইম টু স্টে আন্ডার 5 ইমপ্রেশন এভরি ওয়ান ডে। আচ্ছা, এটা হচ্ছে সর্বোচ্চ 5বার আর কি, 5বারের কমও দেখাইতে পারে, সর্বোচ্চ 5বার তাদের লক্ষ্য। এইম মানে হচ্ছে উদ্দেশ্য বা লক্ষ্য, তাদের লক্ষ্য হচ্ছে একজন মানুষকে 5বার দেখানো, সর্বোচ্চ 5বার দেখানো, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এই ক্যাপের। তো এইভাবে আমরা এটা সেট করে দিতে পারবো। তারপরে নিচে কি আছে দেখি। আচ্ছা, ডেলিভারি টাইপ, এখানে ডেলিভারি টাইপটা দেখেন। আচ্ছা, এটা হচ্ছে করতে দিচ্ছে না। এখানে ডেলিভারি টাইপটা হচ্ছে স্ট্যান্ডার্ডই থাকবে, অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী, গোলের যে স্ট্যান্ডার্ড বা অ্যাডসের যে স্ট্যান্ডার্ড, ফেসবুকে স্ট্যান্ডার্ড মেনটেন করে হচ্ছে কাজটা করবে। তো এখানে হচ্ছে এডিটটা আসতেছে না কেন। আচ্ছা, তারপরে দিচ্ছে না। যাই হোক, ডেলিভারি টাইপ এটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডই রাখবো। তারপরে আছে হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ। ডাইনামিক ক্রিয়েটিভটা এখানে কি বলছে, প্রোভাইড ক্রিয়েটিভ এলিমেন্টস সাচ অ্যাজ ইমেজ অ্যান্ড হেডলাইন্স অ্যান্ড উই উইল automatically generate combination optimized for your audience. Variations may include different formats, templates or audio based or on one or more element। মানে এখানে আমরা যে হেডলাইন দিব, তারপরে যে ইমেজ দিব, সেই ইমেজগুলো এবং হেডলাইনগুলো এবং আমাদের অ্যাডসের যে থিমটা, আসলে এটা কিন্তু ফেসবুক বুঝতে পারবে। আমরা যে ওয়ার্ডগুলো দিব হেডলাইনে, কি ওয়ার্ড আমরা ব্যবহার করতেছি বা ইমেজটা কি টাইপের, সেগুলো দেখে সে অ্যানালাইসিস করে সে হচ্ছে অটোমেটিক্যালি ওই ধরনের ইন্টারেস্টের কাছে সে হচ্ছে অ্যাডটা প্লেস করবে। এটাই বোঝাচ্ছে মূলত যে আমি কি ধরনের ইমেজ দিচ্ছি, ক্রিয়েটিভটা কি দিচ্ছি, ক্রিয়েটিভ এলিমেন্ট কি দিচ্ছি। ক্রিয়েটিভ বলতে বোঝায় আমরা যে হেডলাইন দেই বা প্রাইমারি টেক্সট দেই এবং ইমেজ দেই, এগুলোকে হচ্ছে ক্রিয়েটিভ বলে। আমরা যখন ইমেজ অ্যাড করি তখন দেখবেন লেখা থাকে অ্যাড ক্রিয়েটিভ। তো ভিডিও বা ইমেজ এগুলোকে ক্রিয়েটিভ বলে। এখন ধরেন আমি ক্রিয়েটিভ দিলাম এক ধরনের, কিন্তু যেমন ইউটিউব থাম্বনেইলে আপনারা এরকম দেখবেন যে বিভিন্ন ধরনের কি বলে এটাকে, যে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা হচ্ছে বিভিন্ন ধরনের হেডলাইন দিয়ে থাকে, কিন্তু ভিতরে যে দেখা যায় যে আসলে অন্য খবর। যেমন এই 2 দিন আগে দেখলাম যে গ্রেপ্তার হয়েছে ছাত্রলীগের সাদ্দাম। তো এটা দেখে অনেকে মনে করছে যে হয়তো ছাত্রলীগের সাদ্দাম যে প্রেসিডেন্ট ছিল বা সভাপতি ছিল সে মনে হয় গ্রেপ্তার হয়েছে, কিন্তু ঢুকে দেখে যে কোনো এক ওয়ার্ডের নেতার নাম সাদ্দাম, সে গ্রেপ্তার হয়েছে।
কিন্তু তারা দিছে যে গ্রেপ্তার হলো ছাত্রলীগের সাদ্দাম। এখন এটা দিয়ে কিন্তু মানুষ বেশি আকৃষ্ট হবে এরকম। তারপরে আবার এরকম লেখা থাকে যে দেখেন কি করলো পরিমণি, মানে এরকম হচ্ছে বিভিন্ন অ্যাড দেয় যে সকলের সামনে বা সবার সামনে কি করলো পরিমণি, মানে এরকম দেয়, কিন্তু ভিতরে যায় দেখা যায় যে কিছুই করে নাই। মানে এই ধরনের যে আপনি এরকম যদি হয় যে আপনার ক্রিয়েটিভটা এক ধরনের বা একটা নিশের, কিন্তু অডিয়েন্স আপনার দেখাচ্ছেন অন্য ধরনের, তাহলে তো রেজাল্ট ভালো আসবে না। এখন সেক্ষেত্রে আপনার অ্যালগোরিদম বা এআই এর মাধ্যমে ফেসবুক অ্যানালাইসিস করবে আপনার ক্রিয়েটিভটা দেখে যে আপনার ক্রিয়েটিভটা কী ধরনের, এবং আপনি যদি এটা অন করে দেন সে ওই ধরনের অ্যানালাইসিস করে ওই ধরনের অডিয়েন্সের কাছে প্লেস করার চেষ্টা করবে। তো অনেক সময় আমরা এই ক্রিয়েটিভটা না দিয়ে আমাদের মতো করে দেই, তখন হচ্ছে রিকমেন্ডেশন করে ফেসবুক যে তুমি যদি ডাইনামিক ক্রিয়েটিভ ব্যবহার করো সেক্ষেত্রে তোমার 15% অ্যাড কস্ট কম আসবে বা 30% অ্যাড কস্ট কম আসবে। তো আপনি ডাইনামিক ক্রিয়েটিভটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে বাজেট। তো বাজেটের ক্ষেত্রে আমরা দুইভাবে বাজেটটা সেট করতে পারি, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা লাইফ টাইম বাজেট। তো লাইফ টাইম বাজেট বলতে কি এরকম বোঝায় যে আমার সারা জীবন চলবে? আসলে সারা জীবন না, আমি এখানে স্টার্ট ডেট এবং ইন ডেট যে দিব সেই কয়দিনে কত বাজেট আমি দিচ্ছি টোটাল, সেটাকে বলা হয় লাইফ টাইম বাজেট। যেমন এখানে আছে হচ্ছে ফেব্রুয়ারি 20 থেকে মার্চের 20 তারিখ পর্যন্ত, এখানে একটা ডেট অটোমেটিক্যালি সেট হয়ে রয়েছে, তার মানে এক মাস হচ্ছে একটা চলবে। এখন এখানে লাইফ টাইম বাজেট 350 দেওয়ার মানে হচ্ছে আমার পুরো এক মাসে বাজেটটা 350। এখন সে প্রতিদিন 350 মানে হচ্ছে $1.5 করে ধরেন পড়তেছে এক মাসে। এখন প্রতিদিন সে $1.5 খরচ করতে পারে, আবার এমনও হতে পারে একদিন সে $1.5 কম খরচ করলো আর একদিন সে $1.5 বেশি খরচ করলো। এইভাবে সে খরচ করতে পারে যদি আপনি লাইফ টাইম বাজেটটা দেন। কিন্তু আপনি যদি ডেইলি বাজেট দেন তাহলে আপনি সেট করে দিবেন যে তুমি প্রতিদিন সর্বোচ্চ $5 খরচ করো বা প্রতিদিন $5 করে খরচ করো। সেক্ষেত্রে এটা আপনি ডেইলি বাজেটও দিতে পারেন। তো আপনি ডেইলি বাজেটও দিতে পারেন, আবার লাইফ টাইম বাজেটও দিতে পারেন। তবে যদি আপনি চান, যেমন সামনে ঈদ আসতেছে, হ্যাঁ সামনে ঈদ আসতেছে, এখন আপনি চাচ্ছেন যে আপনি এই সময় ক্যাম্পেইন করবেন, আপনি বন্ধ কবে করবেন এটা এখন আপনি ঠিক করতেছেন না যে কবে বন্ধ হবে। ধরেন আপনি আজকে একটা রান করে দিলেন স্টার্ট ডেট দিয়ে, কোনো ইন ডেট আপনি দিলেন না, ইন ডেটটা আমি সাপোজ দিলাম না, শুধু স্টার্ট ডেট দিয়ে আমি রান করে দিলাম, ডেইলি বাজেট দিয়ে রান করে দিলাম। যখন আমি শুধু স্টার্ট ডেট দেবো তখন লাইফ টাইম বাজেট দিলে কিন্তু আবার হবে না, কারণ ইন ডেট তো নাই। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ডেইলি বাজেট দিবেন, ডেইলি বাজেট দিয়ে $5 দেন, $1 দেন, $2 দেন, দিয়ে আপনি রান করে দিয়েছেন। আপনার ঈদের আগ পর্যন্ত যখন আপনার মনে হবে যে অফ করা দরকার তখন আপনি অফ করবেন, তাছাড়া ধরেন আপনি অফ করবেন না, ঈদের আগ পর্যন্ত সেটা চলতে থাকবে। আপনি ম্যানুয়ালি যখন আপনার প্রয়োজন হবে বা মনে হবে যে অফ করা দরকার তখন আপনি ধরেন অফ করে দেবেন। এইভাবে হচ্ছে আপনি অফ করে দিতে পারবেন। আচ্ছা, এখানে নিচে একটা সাজেশন আছে যে ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ অফ $5 পার ডে, ইউর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড ইজ 8.75 অ্যান্ড ইউর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড ইজ এত। আচ্ছা, এটা বোঝাইছে যে তোমার অ্যাভারেজ $5 করে যাবে, তবে ম্যাক্সিমাম হচ্ছে $8 এবং সর্বোচ্চ সপ্তাহে হচ্ছে $35 তুমি খরচ করতে পারো। তো এটা হচ্ছে স্পেন্ড করতে পারো, তো এরকম বলছে। তো আমরা $5 যদি দিই অ্যারাউন্ড $5 মধ্যে আমার খরচটা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে শিডিউলের মধ্যে আছে স্টার্ট ডেট হচ্ছে আমরা কবে করতে চাচ্ছি, আমি আমার অ্যাডটা সাজায়া কবে থেকে অ্যাক্টিভ করতে চাচ্ছি সেটা। যেমন ধরেন আমি এখন অ্যাডটা সাজাচ্ছি, তো এখন যদি আমি অ্যাক্টিভ করে দেই দেখা যাচ্ছে আমার অ্যাডটা অ্যাক্টিভ হইতে ধরেন 10-20 মিনিট আধা ঘন্টা সময় যদি লাগে, আধা ঘন্টা পরে আমার 9টার পরে দেখা যাবে অ্যাডটা অ্যাক্টিভ হচ্ছে। 9টার পরে কতক্ষণ আর অডিয়েন্স থাকবে? আমার সারা রাতে অ্যাডটা চলে তো কোনো লাভ নাই, সারা রাত অডিয়েন্স তেমন পাবো না। তো সেক্ষেত্রে আমি এখন একটা সেট করতেছি, কিন্তু আমি চাচ্ছি যে কালকে সকালে একটা রান হবে। তো কাল সকালে যদি একটা রান হয়, এখান থেকে আজকে হচ্ছে 23 তারিখ, আমি 24 তারিখ দিয়ে দিলাম যে 24 ফেব্রুয়ারি আমার একটা রান হবে হচ্ছে ধরেন 8:50 AM দিয়ে দিলাম, আমি 8:50 AM দিয়ে দিলাম সকালবেলা। 8:50 AM যদি দেয় ধরেন অ্যারাউন্ড 9টার দিকে একটা রান হবে, মানুষ অফিসে যাওয়ার আগে একটু দেখতে পারবে এবং সারাদিন একটা চলবে, এইভাবে হচ্ছে চলতে থাকবে। তারপরে এখান থেকে আপনি হচ্ছে ইন ডেট দিয়ে দিতে পারেন যে কবে নাগাদ আমার এটা বন্ধ হবে। আচ্ছা, তারপরে অডিয়েন্স কন্ট্রোল। আচ্ছা, এখানে হচ্ছে শিডিউলটা আসতেছে না, চাইলে এখান থেকে হচ্ছে শিডিউল করা যায়। আচ্ছা, দিন ইসলাম ভাই কে শুনতেছেন? আচ্ছা, দিন ইসলাম ভাই মনে হয় লিভ নিচ্ছে, তাই না?
আচ্ছা, যাই হোক, এইখানে হচ্ছে আমরা শিডিউল করে দিতে পারি। তো শিডিউল করলে আপনি এইখান থেকে শিডিউল করতে পারবেন যে অ্যাডটা যে চলবে, অ্যাডটা কোন কোন টাইমে চলবে। ধরেন আপনি রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত অ্যাড অফ রাখতে চান, আবার 3টার পর থেকে আবার ধরেন রাত 12টা পর্যন্ত সারাদিন চলবে, আবার রাত 12টা পর্যন্ত চলবে। এখন তিনটা পর্যন্ত 12টার পর অফ রাখতে চান এই কারণে, কারণ 3টা পর্যন্ত 12টার পর থেকে অডিয়েন্স ধরেন থাকে না ফেসবুকে, বা 10টা বা 11টার পর থেকে আপনি চান 3টা বা 4টা বা 5টা পর্যন্ত বন্ধ রাখতে। কারণ ওই সময় আপনার অডিয়েন্স যেহেতু থাকে না, একটা অ্যাক্টিভ থাকা মানে আপনার ধরেন ডলার স্পেন্ড হওয়া, তো অডিয়েন্সও তেমন থাকে না। তো এত রাত্রে মানুষ অর্ডার করার মুডেও থাকে না। ওই সময় যদি মানুষ দেখেও, না দেখলে ডলার কাটবে না যদিও, কিন্তু মানুষ দেখলেই কাটবে। কিন্তু ওই সময় তো মানুষের পারচেজ বিহেভিয়ারটা থাকে না। এই এত রাত্রিতে কে আপনাকে অর্ডার করবে, আর এত রাত্রিতে আপনি মেসেজের রিপ্লাইও তাকে করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি চান যে 11টার পর থেকে রাত 4টা 5টা পর্যন্ত বন্ধ রাখতে, তো শিডিউল করে সেটা বন্ধ করে দিতে পারবেন। তারপরে ধরেন আপনার অফিস শুক্রবারে ছুটি থাকে, এখন আপনি চাচ্ছেন যে শুক্রবারে যাতে আমার একটা না চলে, তো আপনার 1 মাস পুরো চলবে, শুধু শুক্রবারগুলো অ্যাড বন্ধ থাকবে। তো সেক্ষেত্রে আপনি শুক্রবারে বন্ধ রাখতে পারেন। তো এইভাবে হচ্ছে শিডিউল করে দিতে পারেন। তো শিডিউল অপশনটা এখন আসতেছে না কোনো এক কারণে, এটা সম্ভবত ডেইলি বাজেটে আসবে না, লাইফ টাইম বাজেটে সম্ভবত আসতে পারে। আচ্ছা, এই যে বাজেট শিডিউলিং, আচ্ছা এটাও আসতেছে না। তো বাজেট শিডিউল, আচ্ছা এই যে আসছে। তো এটা হচ্ছে ডেইলি বাজেটের শিডিউলটা আসবে না, লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে শিডিউলটা আসবে। তো যেখান থেকে আপনি কখন কখন বন্ধ করতে চান, যেমন মানডেতে আপনি চাচ্ছেন যে 12টায় বন্ধ থাকবে, 12টা থেকে ধরেন আপনি চাচ্ছেন যে সাপোজ 12টা 1টা এইভাবে হচ্ছে ধরেন বন্ধ রাখবেন আপনি। তো এইভাবে হচ্ছে আপনি বন্ধ রাখতে পারবেন যে কখন কোন টাইমটাতে আপনি বন্ধ রাখতে চাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে শিডিউল আওয়ার মানে হচ্ছে এই টাইমে চলবে, আর যে টাইমগুলো অফ আছে সেই টাইমে চলবে না। তো এইভাবে হচ্ছে আপনি শিডিউল করে কোন টাইমে চালাইতে চাচ্ছেন সেই টাইমে হচ্ছে চালাইতে পারবেন। এটা হচ্ছে শিডিউলের একটা আর কি সুবিধা। তো আমরা সাধারণত শিডিউল তেমন করি না, আমরা এমনিতেই 24 ঘন্টার জন্য দিয়ে দেই, সাধারণত শিডিউল তেমন করি না। তবে আপনারা জেনে রাখলে বিষয়টা কনফিডেন্স দেবে যে হ্যাঁ আমি এই বিষয়টা সম্পর্কে জানি। আচ্ছা, তারপর হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। আচ্ছা, বাজেট শিডিউল একটা অপশন আপনারা দেখছিলেন, বাজেট শিডিউল। তো বাজেট শিডিউলটা আপনি করে দিতে পারবেন যে ধরেন আপনি প্রতিদিন $5 করে বাজেট দিচ্ছেন, হ্যাঁ। এখন কোন টাইমে মানুষ বেশি থাকে, ধরেন সকালে 11টা 10টা পর্যন্ত মানুষ অনলাইনে ধরেন বেশি থাকলো সাপোজ, তারপরে আবার সন্ধ্যা 4টা বিকাল 4টা থেকে নিয়ে রাত্রে 11টা পর্যন্ত বেশি থাকে, সারাদিন মানুষ কর্মব্যস্ত থাকে। তো আপনি বাজেটটা এরকম ভাবে সেট করে দিতে পারবেন যে আমি সন্ধ্যা থেকে নিয়ে বা 4টা থেকে নিয়ে রাত্রে 11টা পর্যন্ত বাজেট দেব বাড়াইয়া, যে এই টাইমে আমার বেশি বাজেট খরচ হবে, মানুষ দেখবে, কিন্তু আমি বাজেট কমাই দেব হচ্ছে 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত। এই টাইমে মানুষ কর্মব্যস্ত থাকে, এই সময় আমি মানুষকে অ্যাড দেখাইতে চাই না, কারণ কাজের সময় সে অ্যাড দেখলে অর্ডার করবে না। তো ওই সময় হচ্ছে আপনি চাইলে বাজেটটা ফিক্স করে দিতে পারবেন যে এই সময় হচ্ছে আমি বাজেটটা কম দিব। জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি, বিষয়গুলো আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন, জাস্ট আমি হচ্ছে ধারণা দিয়ে দিচ্ছি যে বিষয়গুলো কাজ করে, কিন্তু সাধারণত এগুলো আমরা অ্যাক্টিভ করি না, তার কারণে আমি ওইভাবে ডিটেলস দেখাচ্ছি না। তবে আপনার যদি আরও বেশি জানার আগ্রহ থাকে, ইউটিউবে আপনারা সহজে দেখে নিতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল, সেট ক্রাইটেরিয়া ফর হোয়ার অ্যাডস ফর দিস ক্যাম্পেইন ক্যান বি ডেলিভার্ড। এখান থেকে হচ্ছে আমরা কোথায় দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে অডিয়েন্সটার কথা বলতেছে। তো আমাদের এখানে আমাদের যদি সেভ অডিয়েন্স থাকে, যে আগে কোনো একটা ক্যাম্পেইন আমি করছি, সেই ক্যাম্পেইনটা আমার ভালো রেজাল্ট আসছে, সেই অডিয়েন্সটাকে আমি সেভ করে রাখছি, তো সেই অডিয়েন্সটা এখান থেকে আমি সেট করে দিতে পারবো যে আমার একটা আমি আগের যে অডিয়েন্স আছে তাদেরকে দেখাইতে চাচ্ছে। ইউজ সেভ অডিয়েন্স থেকে আমরা হচ্ছে সেই অডিয়েন্সটা দিয়ে দিতে পারবো যে আমার আগে যারা, যেমন দেখেন যে লোকেশন যাদেরকে আমি দিয়েছিলাম আগে, সেই লোকেশন চলে আসছে। তারপরে এখানে হচ্ছে আমি ডিটেল টার্গেটিং, যাদেরকে বিহেভিয়ার, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এগুলো যাদেরকে দিয়েছিলাম সেগুলো আমার চলে আসছে, কারণ এটা আমি আগে সেভ করে রাখছিলাম, এখন আর আমি নতুন করে সেট করি নাই। তারপরে জেন্ডার দিয়েছিলাম ওমেন, যেহেতু এটা একটা 3 পিস ছিল, এজ দিয়েছিলাম 18 থেকে 45, এগুলো হচ্ছে চলে আসছে। তো এইভাবে আমি হচ্ছে সেভ অডিয়েন্সটা চাইলে ব্যবহার করতে পারি। আর যদি আমি চাই যে না আমি সেভ অডিয়েন্স ব্যবহার করবো না, কাস্টম অডিয়েন্স ব্যবহার করবো, তাহলে সেক্ষেত্রে আমার সেভ অডিয়েন্সটা এখানে দেওয়ার প্রয়োজন নাই।
আর অডিয়েন্সটা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দুইটা তিনটা ক্লাস আলোচনা করা হয়েছে যে আমরা ডেমোগ্রাফিক কি দিব, লোকেশন কিভাবে অ্যাড করব, এগুলো কিন্তু ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। তো এইখানে দেখেন আমি যে লোকেশনগুলো দেওয়ার চেষ্টা করছি, বরিশাল, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট, এবং এখানে 15 মাইল, 14 মাইল, 15 মাইল, 15 মাইল, 25 মাইল এরকম ভাবে দিছি। তার মানে হচ্ছে বিভাগীয় শহরগুলো দিছি এবং 0 পয়েন্ট থেকে 15 মাইল এরিয়ার মধ্যে একটা চলবে এরকম ভাবে হচ্ছে এগুলো সেট করে দিছি। বিভাগীয় শহরগুলো দেওয়ার একটা থিম হচ্ছে শহরে যারা বসবাস করে তারা অনলাইন থেকে কেনাকাটা করে, কিন্তু গ্রামে যারা বসবাস করে তারা একটু কম কেনাকাটা করে। তো সেই থিম থেকে হচ্ছে আমি বিভাগীয় শহরগুলো দিয়েছি। তো আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার সার্ভিস অনুযায়ী আপনি এটা চিন্তা করে দিবেন যে কোথায় দেওয়া যায়। আচ্ছা, তারপরে যে এখানে হচ্ছে মিনিমাম এজ 18 বছর, এগুলো তো আমরা অডিয়েন্স যখন সেট করছিলাম তখন দেখছি। তারপরে ল্যাঙ্গুয়েজটা যদি ধরেন আমরা বিদেশি, এটা একটু বলে দেই, বিদেশে কাউকে যদি আমরা অ্যাড দেখাইতে চাই, যেমন এরকম অনেকে আমাদেরকে বলে থাকে যে প্রবাসী বাংলাদেশিদেরকে আমি অ্যাডটা দেখাইতে চাই, যারা প্রবাসী আছে কিন্তু বাংলাদেশে তাদের ফ্যামিলির জন্য কেনাকাটা করবে। তো প্রবাসী অ্যাড দেখানোর জন্য অবশ্যই আপনাকে ওই দেশ সিলেক্ট করতে হবে। আপনি কান্ট্রি কিন্তু তখন বাংলাদেশ দিলে প্রবাসীরা দেখবে না। যেমন সৌদি আরবে যারা বাস করে বা কাতারে যারা বসবাস করে তাদেরকে দেখাবেন। তো আপনি কাতার দিলেন, সিলেক্ট করলেন, সৌদি আরব সিলেক্ট করলেন, ওমান সিলেক্ট করলেন, এইভাবে সিলেক্ট করলেন, কান্ট্রি সিলেক্ট করলেন। এখন কান্ট্রি যখন সিলেক্ট করবেন তখন তো ওই কান্ট্রির ওই দেশের নাগরিকরাও দেখবে। এখন তারা আপনার কাছ থেকে অর্ডার করবে না, আপনার দরকার যারা ওই দেশের বাংলাদেশি প্রবাসী আছে তাদেরকে। তো তখন আপনি এখান থেকে বয়স দিয়ে দিবেন, ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন হচ্ছে বাংলা ইংলিশ। তো বাংলা ইংলিশ যদি দেন তাহলে আমাদের বাংলাদেশি ভাষাভাষী যারা আছে ওই দেশে তাদেরকে একটা দেখানো ট্রাই করবে। তবে এটা কিন্তু একদম একজাক্ট ডিটেল টার্গেটিং না। আপনি এই দেশ থেকে বসে এই দেশেই বেচবেন, কিন্তু ওই দেশের মানুষকে দিয়ে বা ওইখানে বসবাস করতেছে এরকম কাউকে দিয়ে, এটা কিন্তু জটিল একটা প্রক্রিয়া। তারপরে আপনি এইভাবে ট্রাই করে দেখতে পারেন যে প্রবাসে বাংলা ভাষাভাষীর যারা আছে তারা আমার একটা দেখবে এবং তারা অর্ডার করবে বাংলাদেশের জন্যই, বাংলাদেশে আবার তার ফ্যামিলিতে কুরিয়ারটা করতে হবে এইভাবে। তো এটা হচ্ছে ভাষা আমরা বাংলা ইংলিশ দিতে পারি। তো সাধারণত ল্যাঙ্গুয়েজ আমরা দেই না, ল্যাঙ্গুয়েজটা ফাঁকাই রাখি। তবে প্রবাসীদের ক্ষেত্রে এইভাবে বাংলা দিয়ে আপনি করতে পারেন। তো এইভাবে হচ্ছে করতে পারেন। তারপরে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা তো আমরা অডিয়েন্সটা দেখলাম। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে ন্যারো অডিয়েন্সের ক্ষেত্রে আমরা আরো স্পেসিফাই করে দিতে পারবো ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার ন্যারো করে দিতে পারবো। মানে এখানে অডিয়েন্স সাইজ দেখাচ্ছে ধরেন একক দশক শতক হাজার অযুত লাখ, 99 লাখ থেকে 1,16,00,000 পর্যন্ত দেখাচ্ছে। এখন আপনি চাচ্ছেন এই অডিয়েন্সটাকে আরো ছোট করে ফেলবেন, তখন হচ্ছে এখান থেকে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, যে সে আরো স্পেসিফিক কোন বিষয়টার উপর ইন্টারেস্ট তাদেরকে আমি দেখাবো। তো এখানে যদি আমি দেই, দেখেন এখানে ফ্যাশন ডিজাইন যদি দেই তাহলে অডিয়েন্সটা আরো কিন্তু কমে আসবে। বা আরো যদি এরকম স্পেসিফাই করে দেই তাহলে অডিয়েন্সটা আস্তে আস্তে একদম ন্যারো ডাউন হয়ে আসবে, যে একদম মানে স্পেসিফিক এই নিশগুলো যারা পছন্দ করে তাদেরকে দেখাইতে চাই। তো এইভাবে হচ্ছে আমি ন্যারো ডাউন করে দিতে পারি। তারপর হচ্ছে প্লেসমেন্ট আমরা ম্যানুয়ালি করে দিতে পারি। তারপরে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট করে দিতে পারি। অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যদি দেই সেক্ষেত্রে আমরা ফেসবুককে ছেড়ে দিলাম যে তোমার যেখানে ভালো মনে হয় তুমি সেখানে দেখাও অ্যাডটা। আর আমরা যদি ম্যানুয়াল করি তাহলে আমাদের হচ্ছে এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট করতে হবে। এডিট থেকে যেয়ে আমরা হচ্ছে এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট পরের যেটা আছে সেটাতে ক্লিক করতে হবে। ম্যানুয়াল প্লেসমেন্ট যদি দেই আমরা কোন প্ল্যাটফর্মে দেখাইতে চাই সেটা এখান থেকে সেট করে দিতে পারবো। যেমন এখানে কি প্ল্যাটফর্ম আছে, মেটার অধীনস্থ, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, অডিয়েন্স নেটওয়ার্ক আছে, মেসেঞ্জার আছে। তো আমরা হচ্ছে আচ্ছা এখানে মেসেঞ্জারটা কোনো কারণে আসতেছে না, তবে এটা হচ্ছে আসবে। হ্যাঁ, আমরা হচ্ছে চাচ্ছি যে আমি বাংলাদেশের মানুষ যেহেতু ইনস্টাগ্রাম কম ইউজ করে, আমি ইনস্টাগ্রাম দেখাতে চাচ্ছি না, আমি ফেসবুক এবং মেসেঞ্জারে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের একটা বাগের কারণে বা ইস্যুর কারণে বা রিফ্রেশ দিলে এগুলো চলে আসবে। এখন আসতেছে না কিন্তু এগুলো চলে আসবে, সমস্যা নাই। তো আমরা হচ্ছে মেসেঞ্জারে দেখাবো, ফেসবুকে দেখাবো, আর বাকি দুইটাতে দেখাবো না। এইভাবে আমরা কিন্তু সেট করে দিতে পারি। এবং ফেসবুকের ঠিক কোন অংশে আমরা দেখাবো সেটা এখান থেকে দিতে পারি। যেমন ফেসবুক ফিডে দেখাবে, ফেসবুক প্রোফাইল ফিডে দেখাবে, ইনস্টাগ্রামগুলো বাদ দিয়েছে দেখে এগুলো নাই, ফেসবুক মার্কেট প্লেসে দেখাবে, ফেসবুক ভিডিও ফিডে দেখাবে, এই অংশগুলোতে দেখাবে। তো আমি চাইলে এগুলোর কোনোটা বাদ দিয়ে দিতে পারি, কোনোটা রাখতে পারি। তো আমার ইচ্ছা মতো এইভাবে হচ্ছে ম্যানুয়ালি আমি সেট করে দিতে পারবো যে কোথায় আমার এগুলো দেখবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়।
তো এখন বিষয় হচ্ছে যে কোথায় দেখালে রেজাল্টটা ভালো আসবে, এই বিষয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে যে আমি কোথায় দেখালে রেজাল্ট ভালো আসবে। আসলে কোন প্ল্যাটফর্মে দেখালে রেজাল্ট ভালো আসবে, ক্রিয়েটিভটা কেমন হলে রেজাল্ট ভালো আসবে, তারপরে আমাদের বাজেটটা কেমন রাখলে ভালো হবে, শিডিউলটা কেমন রাখলে ভালো হবে, এই বিষয়গুলো হচ্ছে বিস্তর আলোচনার বিষয় এবং বিস্তর জানাশোনার একটা বিষয়। এই অ্যাডস ক্যাম্পেইন আমরা যে শিখতেছি, আমরা কিন্তু এক মাসেই বেসিক শেষ করে ফেলতেছি, কিন্তু একটা অ্যাড এক্সপার্ট হইতে গেলে তার শেখার শেষ নাই। প্রতিনিয়ত এখানে রিসার্চের ব্যাপার আছে, গবেষণার ব্যাপার আছে। অ্যাড কিভাবে ভালো রেজাল্ট করবে সেটা নির্ভর করে আপনি যত বেশি রিসার্চ করবেন, যত বেশি জানবেন, তার উপরে নির্ভর করবে। কিন্তু বেসিক বিষয় হচ্ছে এগুলা। তো কোথায় প্লেসমেন্ট করলে ভালো হবে সেটা হচ্ছে আপনার মতো চিন্তা করে আপনি দিবেন আপনার প্রোডাক্টটা কোন ফিটে দেখাইতে চান। তবে একজাক্ট কোন কোন প্লেসমেন্টে ভালো করবে এগুলো হচ্ছে অনেক মানে বিস্তর আলোচনার বিষয় এবং বিস্তর জানাশোনার বিষয়, গবেষণার বিষয়। আপনাকে ক্যাম্পেইন করে করে দেখতে হবে যে কোন প্ল্যাটফর্মে ভালো করতেছে, এইভাবে আস্তে আস্তে এগুলো অ্যানালাইসিস করে করে দেখতে হবে। তো আমাদের সেকেন্ড পেজে হচ্ছে এই কাজগুলাই মূলত থাকে। তারপরে হচ্ছে স্পেসিফিক মোবাইল ডিভাইস। এইখান থেকে আমরা ডিভাইস স্পেসিফিক করে দিতে পারবো, স্পেসিফাই করে দিতে পারবো যে কোন ডিভাইসের লোক আমাদের একটা দেখবে। ফার্স্টে আছে অল মোবাইল ডিভাইস, অর্থাৎ সবাই দেখবে। সেকেন্ডে আছে অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি। এখন অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, ধরেন কেউ হচ্ছে অ্যান্ড্রয়েডের অ্যাপ ডেভেলপমেন্টের একটা অ্যাড দিবে, অ্যান্ড্রয়েড নিয়ে সে একটা অ্যাপ বানাইছে, সেটা দিবে। এখন তাকে তো অল মোবাইল ডিভাইস দেখায় লাভ নাই, অ্যান্ড্রয়েড ইউজারকারীকে দেখাই দেবে, তখন সে অ্যান্ড্রয়েডের এটা সিলেক্ট করে দিবে। আবার আইওএস ডিভাইস অনলি, মানে এটা হচ্ছে ধরেন আইফোনের ওই ভার্সনের কারণে বা ওই টাইপের ফোনের কারণে যদি কেউ কোনো কিছু বিজ্ঞাপন দেয়, তখন সে এটা শুধু সিলেক্ট করবে, তার তো সব মোবাইল দেখায় লাভ নাই। তারপরে ফিচার ফোনস অনলি, শুধু ফিচার ফোনের জন্য। তো আমরা যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করবো, সবাই দেখুক, আমরা এটা দিয়ে দিব। তারপর অনলি হোয়েন কানেক্টেড ওয়াইফাই, আপনি চাইলে শুধু ওয়াইফাই কানেক্টেড যারা তারাও এটা দেখতে পারে, অথবা আপনি যদি চান যে না আমার মোবাইল ডাটা ওয়াইফাই সবাই দেখুক, তাহলে এটা আমাদের সিলেক্ট করার প্রয়োজন নাই। আচ্ছা, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সাস্টেনেবিলিটি, এগুলাতে আমাদের কিছু করতে হয় না। ইনভেন্টরি ফিল্টার, এগুলাতে আমাদের কোনো কাজ করতে হয় না, আমরা ডিরেক্ট হচ্ছে নেক্সট পেজে চলে যাই। এখানে হচ্ছে অডিয়েন্সগুলো হচ্ছে মূলত আমরা সেট করি। আচ্ছা, নেক্সট যেটা, এটা হচ্ছে অ্যাড অংশ, একদম লাস্ট অংশ, যেখান থেকে আমরা ক্রিয়েটিভ বা মিডিয়া অ্যাড করি। তো এখানেও একটা আমাদের নাম দিতে হবে, যে আমরা কি নাম দিব, নামটা হচ্ছে আপনার মতো দিবেন, সেটা কোনো ম্যান্ডেটরি বিষয় না, সেটার উপর রেজাল্টও নির্ভর করে না। তো একটা নাম দিলাম। তারপরে আছে পার্টনারশিপ অ্যাড, এটা আমাদের কাজে আসে না তেমন, আমরা পার্টনারশিপ অ্যাড করি না, আমরা হচ্ছে সিঙ্গেল অ্যাডই করি। তারপরে আইডেন্টিটি হচ্ছে আমি কোথায় একটা রান করব, আমাদের তো অবশ্যই পেজ থেকে একটা যাবে, তো এখানে হচ্ছে আমাদের ফেসবুক পেজটা দিতে হবে। তো সিলেক্ট পেজ থেকে আমি পেজ সিলেক্ট করে দিতে পারবো, যে আমি ঠিক আচ্ছা, এটা হচ্ছে আগের ইয়েতে চলে গেছে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে এই যে এইখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট করে দিব যে কোন পেজে আমরা একটা দিতে চাচ্ছি। আমরা একাধিক পেজ যদি থাকে সেক্ষেত্রে একাধিক পেজ এখানে শো করবে, আর যদি একটা পেজ থাকে সে একটা পেজ এখানে শো করবে। তো পেজটা এখান থেকে হচ্ছে সেট করে দিতে হবে। এটা সেকেন্ড অংশেই মূলত সেট করি, এবং এটা পরবর্তী অংশ দেখাচ্ছে যে শিওর হওয়ার জন্য যে তোমার কি এই পেজটাই কিনা। যদি এই পেজটা না থাকে তুমি আবারও এটা ঠিক করে আসো, মানে কনফার্ম করার জন্য কনফার্মেশন হিসেবে এটা হচ্ছে আমাদেরকে দিছে। তো এখানে হচ্ছে আমরা পেজটা দিব। অ্যাডভার্টাইজ অন ইনস্টাগ্রাম, আমরা কি ইনস্টাগ্রামে করতে চাই কিনা, তো ইনস্টাগ্রামে যদি করতে চাই এখান থেকে হচ্ছে ইনস্টাগ্রাম প্লেসমেন্টটা এখান থেকে সেট করতে পারবো। তারপরে অ্যাড সেটআপে আমরা হচ্ছে ভিডিও বা ইমেজ যেটা দিব সেটার কথা এখানে বলতেছে। এখন ফরম্যাট, প্রথমে আছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আমি কি একটা ইমেজ দিয়ে করব, নাকি একটা ইমেজ অথবা একটা ভিডিও দিয়ে করব, নাকি কারোসেল ভিডিও করবো বা ইমেজ করবো। কারোসেল দিয়ে বোঝায় আপনি একাধিক, যেমন আমাদের অনেক অ্যাড আসে যেখানে স্ক্রল করলে পাশাপাশি অনেকগুলো ইমেজ থাকে, যেমন 10 মিনিট স্কুলের এরকম অনেক অ্যাড ওরা দেয়, যে বিভিন্ন কোর্স একসাথে দেয়, আপনি স্ক্রল করবেন সাইটে দেখবেন অন্য আরেকটা কোর্সের ব্যানার দিয়ে দিয়েছে। তো এইভাবে যদি আপনি একাধিক ইমেজ দেন তাহলে হচ্ছে এটাকে বলা হয় কারোসেল, আর যদি একটা সিঙ্গেল ইমেজ বা ভিডিও দেন তাহলে এটা। তো আপনি কোনটা দিবেন সেই হিসেবে আপনি এটা সেট করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ বলতে আমি যেটা বলছিলাম যে ইমেজ অথবা ভিডিওকে বলা হয় অ্যাড ক্রিয়েটিভ। তো এখানে আমি সিলেক্ট ইমেজ দিব অথবা সিলেক্ট ভিডিও দিব বা ক্রিয়েট ভিডিও, এখান থেকে যদি ভিডিও ক্রিয়েট করতে চাই সেটা দিব। সাধারণত আমরা এখান থেকে ভিডিও ক্রিয়েট করি না, আমরা হচ্ছে আমাদের কোনো একটা ভিডিও বা কোনো একটা ইমেজ সিলেক্ট করি। তো আমি ভিডিও সিলেক্ট করলে ভিডিও আসবে, ইমেজ সিলেক্ট করলে ইমেজ আসবে। তো আমি ইমেজ দিলাম। এখানে কয়েকটা ইমেজ দেখা যাচ্ছে যেগুলো আমার হচ্ছে পেজে আছে, সেগুলো দেখাচ্ছে। তো আমার পেজে যদি আগের থেকে থাকে সেগুলো এখানে দেখাবে। আর যদি আমি চাই যে না আমার আপলোড করতে হবে, তাহলে যে এখানে হচ্ছে আপলোড,
আপলোডে ক্লিক করলে আমার একদম ফোল্ডারে নিয়ে যাবে, ফাইলে নিয়ে যাবে। হ্যাঁ, তো আমি হচ্ছে ফাইলে যাব, ফাইলে যে হচ্ছে ধরেন আমি এই ইমেজটা সাপোজ আমি হচ্ছে অ্যাড দেব। আচ্ছা, যেটা সিলেক্ট আছে আমি দেব কন্টিনিউ। কন্টিনিউ দিলাম, এখানে যে ইমেজটা দেখাচ্ছে আমার অ্যাড প্রিভিউ, মানে প্রিভিউ দেখাচ্ছে যে কেমন দেখা যাবে এটা। তো সিলেক্ট করলাম। আচ্ছা, তারপরে নিচে দেখেন আছে প্রাইমারি টেক্সট। এই প্রাইমারি টেক্সটে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের উপরে ক্যাপশনের মতো থাকবে। আমরা যে ক্যাপশনগুলো দেই সেগুলো হচ্ছে উপরের দিকে থাকবে। তো প্রাইমারি টেক্সটে যেমন আমি যদি এখানে কোনো কিছু লিখি, এগুলো হচ্ছে দেখেন এখানে হচ্ছে শো করবে, এই যে উপরে ক্যাপশনের এখানে শো করতেছে। তো আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত যা কিছু লিখবেন এটা হচ্ছে প্রাইমারি টেক্সটের মধ্যে থাকবে। আচ্ছা, অ্যাড টেক্সট অপশন, এখানে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে টেক্সট অপশন বলতে আমি যদি এখানে টেক্সট করবে এরকম কোনো অপশন দেই তাহলে এটা হচ্ছে অ্যাড করা যায়, তবে আমাদের এটা প্রয়োজন হয় না। অ্যাড ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল হচ্ছে আমরা লার্ন মোর বাটন এখানে দিয়েছি বিদায় ওয়েবসাইট ইউআরএল চাচ্ছে, কিন্তু আমি লার্ন মোর বাটনটা দিতে চাচ্ছি না। এটা আমি হচ্ছে টিক মার্ক তুলে দিলাম যে আমার লার্ন মোর যদি দেই তাহলে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, যে ওয়েবসাইটে আমার অডিয়েন্স যাবে, কিন্তু আমি চাচ্ছি না যে আমার ওয়েবসাইট অডিয়েন্স যাক। এটা আমি তুলে দিলাম। আচ্ছা, এখন এখানে আমার যেহেতু এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলতেছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে মূলত প্রচার হবে, এখানে কিন্তু আমার কোনো সেল হবে না। তাই এখানে শপ নাও বা এই ধরনের বা অর্ডার নাও বা মেসেজ এই ধরনের কিন্তু আসে নাই। তো এটা যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হচ্ছে আপনার জিনিসটা প্রচার হবে, প্রচার হওয়ার জন্য আমাদের এখানে অ্যাকশন বাটনটা প্রয়োজন হয় না। তো এইভাবে হচ্ছে আসবে। আচ্ছা, তো এই যে এখানে টেক্সট অপশন থেকে আমরা এটা দেখি কি আসে যদি দেই। আচ্ছা, এই যে জিনিসটা হচ্ছে যেমন টেক্সট, টেক্সট হচ্ছে আপনার যদি বিস্তারিত কোনো কিছু দিতে চান, আপনার যে প্রোডাক্টটা বা যে ক্যাম্পেইনটা সেটা সম্পর্কে বিস্তারিত কিছু দিলে তাহলে এখানে হচ্ছে ডেসক্রিপশনের মতো এই টেক্সট অপশনের মধ্যে আমরা হচ্ছে সেটা দিয়ে দিতে পারবো। তো এটা আবার ক্লোজ করে দিচ্ছি, এটা লাগতেছে না। আমরা হচ্ছে প্রাইমারি টেক্সট যদি দিই তাহলে আমাদের পুরো বিষয়টা প্রাইমারি টেক্সটে চলে আসবে। আচ্ছা, যে এখানে টেক্সট অপশন বলতে বোঝাচ্ছে যে আমি ধরুন প্রাইমারি টেক্সট দিয়েছি, এখন এই একটাতে যে দিয়েছি আরো বেশি আমি অ্যাড করতে চাচ্ছি লেখা, একটাতে আমার হচ্ছে না, তখন হচ্ছে যে এরকম হচ্ছে আমি অপশন বাড়াইতে পারবো এবং সেগুলোতে আমি লেখা দিতে পারবো। তো অপশন বাড়ানোর জন্য এই টেক্সট অপশনটাতে ক্লিক করলে আমার আরেকটা অপশন বাড়বে, যেমন এই যে এটা আছে আরেকটা অপশন আমার বাড়লো, এইভাবে হচ্ছে আমি বাড়াইতে পারবো। কেটে দিলাম, চলে গেল। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং করা বা ট্র্যাক করা মানে আপনার অডিয়েন্স যারা আসবে তাদেরকে পরবর্তীতে আপনি ট্র্যাক করবেন। এটাকে বলা হচ্ছে রিটার্গেটিং মূলত, যে আপনার ওয়েবসাইটে যে ভিজিটরগুলো আসছে সেই ভিজিটরগুলোকে আপনি ট্র্যাক করে রাখলেন যে কারা কারা আপনার ভিজিটর আসছে, সেই ভিজিটরদেরকে পরবর্তীতে আপনি রিটার্গেটিং করবেন। রিটার্গেটিং করার একটা সুবিধা হলো আপনার রিপিটের কাস্টমারের যে বিষয়টা এরকম আর কি, অনেকটা ধরেন 1000 জন মানুষ আপনার ওয়েবসাইটের ভিতরে ঢুকছে অ্যাড দেখে, এখন 1000 জন মানুষ তারা কিন্তু আপনার প্রোডাক্টটা নিয়ে ইন্টারেস্টেড, হয়তো কেউ বেশি কেউ কম, কিন্তু ইন্টারেস্ট না থাকলে সে কিন্তু ওয়েবসাইট পর্যন্ত যায় নাই। ওয়েবসাইটে যাবে যখন এখানে একটা কল টু অ্যাকশন বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করবে, তখন হচ্ছে সে ওয়েবসাইটের ভিতরে ঢুকবে। এখন অ্যাড দেখে বাটনে ক্লিক করে ওয়েবসাইট পর্যন্ত যাওয়া এটা কিন্তু ইন্টারেস্ট ছাড়া কেউ করবে না, যাদের ইন্টারেস্ট আছে তারাই করবে। তো 1000 জন মানুষ ধরেন গেল, তো 1000 জন ইন্টারেস্ট মানুষ আপনি পাইলেন, এখন 1000 জন মানুষ তো কিনবে না, সেখানে খুব বেশি ইন্টারেস্ট যাদের তারাই কিনবে, হয়তো ধরলাম আমি 1000 জন মানুষ থেকে 5 জন বা 10 জন কিনলো, বাকি কিন্তু 990 জন আপনার কিনলো না। এখন পরবর্তীতে যখন অ্যাড দিবেন তখন যদি ওই মানুষগুলাকে আপনি অ্যাড না দেখাইতে পারেন, ওই 1000 জন মানুষ আপনার ওয়েবসাইটে আসছিল, তখন সাপোজ ধরেন 10,000 জন মানুষ আপনার অ্যাডটা দেখছে, ভিউ হয়েছে, সেখান থেকে 1000 জন মানুষ আপনার ওয়েবসাইটে গেছে। এখন 10,000 জন মানুষকে আপনার অ্যাড দেখাইতে সাপোজ খরচ হয়েছে $5, $1 2000 জন মানুষ দেখছে, এরকম আমি ধরলাম। তো $5 খরচ হয়েছে 10,000 জন মানুষকে, তাহলে $1 দিয়ে আপনি 2000 জন মানুষকে দেখাইতে পারছেন।
তাহলে $5 খরচ করে আপনি 1000 জন ইন্টারেস্ট মানুষ আপনার ওয়েবসাইটে নিয়ে আসছিলেন। এখন পরবর্তীতে যদি রিটার্গেটিং না করেন, জেনারেল ভাবে যদি আপনি আবার অ্যাড চালান, তাহলে আবার কিন্তু আপনার 1000 জন মানুষকে নিয়ে আসতে আবার $5 খরচ করতে হবে। কিন্তু আপনি যে 1000 জন মানুষ অডিয়েন্স আপনার ওয়েবসাইটে আসছিল, শুধু তাদেরকে টার্গেট করে রিটার্গেটিং করে যদি কাজটা করেন, যে 1000 জন মানুষ আসছে আমি শুধু তাদেরকে দেখাবো, তাহলে কিন্তু আপনি $1 বা $0.50 তাদেরকে অ্যাডটা দেখাইতে পারতেছেন এবং তাদেরকে পারচেস করাইতে পারতেছেন। কারণ তারা একবার আসছিল ইন্টারেস্ট, হয়তো ওই সময় টাকার কারণে কিনে নেয় বা যে কোনো কারণে সে কিনে নেয়, কিন্তু পরবর্তীতে অ্যাডটা যখন তাদেরকে দেখাবেন তখন কিন্তু সে আপনার জিনিসটা কিনবে, কারণ সে হচ্ছে একদম পটেনশিয়াল অডিয়েন্স এবং শুধু তাকে আপনি অ্যাডটা দেখাইছেন। এবং এইখানে আরেকটা কাজ যেটা করা যায় সেটা হচ্ছে লোকাল লাইক অডিয়েন্স। লোকাল লাইক অডিয়েন্স একটা আছে, সেটা নেক্সট হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব, যদি এটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে করতে হয়, ওয়েবসাইট স্যার এটা ওইভাবে করা যায় না। লোকাল লাইক অডিয়েন্স হচ্ছে যে 1000 জনকে আপনি টার্গেট করলেন, সেই 1000 জনের মতো যারা আছে, তাদের মতো যাদের বিহেভিয়ার ইন্টারেস্ট, তাদেরকে সহজতে একটা দেখা, এটাকে বলা হচ্ছে লোকাল লাইক অডিয়েন্স। অর্থাৎ আমি 1000 জন টার্গেট করলাম এবং সাথে লোকাল লাইক অডিয়েন্স করে দিলাম যে এই 1000 জনকে তুমি দেখাও, পাশাপাশি এই 1000 জনের মতো যাদের বিহেভিয়ার, যাদের ইন্টারেস্ট, যাদের ডেমোগ্রাফিক, তুমি তাদেরকে দেখাও। তাহলে কি হবে, আপনি পটেনশিয়াল কাস্টমার পাইছেন এবং সেই পটেনশিয়ালদের মতো পটেনশিয়ালদেরকেই আপনি একটা দেখাচ্ছেন। তখন কিন্তু জেনারেল সবাই একটা দেখতেছে না, তাহলে আপনার অ্যাড কস্ট কম যাবে এবং রেজাল্টটা ভালো আসবে। তো এই কাজগুলো করার জন্য আমাদের ওয়েবসাইট লাগে এবং ট্র্যাকিং এর মাধ্যমে হচ্ছে সেটা করতে হয়। ওয়েবসাইট ইভেন্ট থেকে আমরা সেই ট্র্যাকিংটা করতে পারি। আমাদের ওয়েবসাইটে ইভেন্ট থাকে বিভিন্ন, যেমন পেজ ভিউ বা কন্টেন্ট ভিউ বা প্রোডাক্ট ভিউ যেটা বলি, অ্যাড টু কার্ট, পারচেস, এই বিষয়গুলোকে বলা হচ্ছে ইভেন্ট। তো ওয়েবসাইট ইভেন্টের মাধ্যমে আমরা হচ্ছে ট্র্যাকিংটা করে থাকি, যে আমাদের পেজ ভিউ কারা করেছিল তাদেরকে তুমি ট্র্যাক করে কাজটা করো। তো এইভাবে হচ্ছে আমরা ট্র্যাকিং করি। তো আমাদের পেজের ক্ষেত্রে সাধারণত ট্র্যাকিংটা প্রয়োজন হয় না। আমরা ওয়েবসাইট থেকে যদি কাজ করি, ওয়েবসাইট থেকে যদি অ্যাড রান করি, তখন হচ্ছে আমাদের এটা প্রয়োজন হয়। তারপরে ইউআরএল প্যারামিটারস। ইউআরএল মানে হচ্ছে ঠিকানা। আপনার ওয়েবসাইট যেটা থাকবে সেই ওয়েবসাইটের ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার হচ্ছে সব কাজ শেষ, আর কোনো পেজ নাই। তখন আপনি হচ্ছে যে এখান থেকে পাবলিশ দিলে আপনার অ্যাডটা পাবলিশড হয়ে যাবে এবং শিডিউল করে যে টাইমটা আপনি দিয়েছিলেন ওই টাইমে হচ্ছে আপনার অ্যাডটা রান হয়ে যাবে, অ্যাড চলতে থাকবে। এই হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইনের কাজ। তো এইখান থেকে আপনি প্রিভিউ দেখতে পারবেন যে কোন সাইটে আপনার অ্যাডটা কেমন দেখা যাবে। তো আমি অ্যাডভান্স প্রিভিউতে যদি ক্লিক করি, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে ফেসবুক ফিডে অ্যাডটা দেখতে কেমন দেখাবে, এরকম দেখাবে। তো মোটামুটি সুন্দর দেখাচ্ছে, চলুক। তারপরে ফেসবুক স্টোরির ক্ষেত্রে কেমন দেখাবে, এরকম দেখাবে। তারপরে ফেসবুক ভিডিও ফিডে এরকম দেখাবে, ফেসবুক রিলসের ক্ষেত্রে এরকম দেখাবে, ইনস্ট্রিম ভিডিওর ক্ষেত্রে এরকম দেখাবে, সার্চ রেজাল্টে এরকম দেখাবে। এরকম হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে বা বিভিন্ন যে এগুলো আছে অংশগুলো, সেখানে কেমন দেখাবে সেগুলো হচ্ছে এখান থেকে আমরা দেখে নিতে পারবো। দেখে তারপর পাবলিশ করতে পারবো যে হ্যাঁ সবকিছু আমার দেখতে ঠিক আছে, সুন্দর দেখাচ্ছে সবগুলাই। তো এইভাবে হচ্ছে আমি দেখাইতে পাবলিশ করে দিতে পারবো। তো আপনার যদি এরকম হয় যে এখানে প্রিভিউতে আসলেন, দেখলেন যে একটা দেখতে একটু ঝামেলা করতেছে, এটা ভালো লাগতেছে না, তো আপনি চাইলে ওইটা অফ করে দিতে পারবেন প্লেসমেন্ট থেকে। যেমন ধরেন ফেসবুক রিলস, আমি ফেসবুক রিলসে দেখলাম এটা ভালো লাগতেছে না, প্রবলেম করতেছে সাপোজ, তো আমি প্লেসমেন্ট থেকে ফেসবুক রিলসটা টিক মার্ক উঠাই দিলে আর ফেসবুক রিলসে দেখাবে না। তো যে জায়গাটাতে প্রবলেম করবে, ভালো লাগবে না, সেখানে তো রেজাল্ট আসবে না, তাহলে সেখানে দেখার লাভ কি? সেই হিসেবে আমি সেখান থেকে টিক মার্ক উঠাই দিয়ে এটাকে চাইলে অফ করে দিতে পারবো, আর যেখানে যেখানে সুন্দর দেখা যাবে সেখানে আমি রাখতে পারবো। তো এইভাবে হচ্ছে কাজটা করতে পারবো। তারপরে পাবলিশ দিলে আমার একটা হচ্ছে রান হয়ে যাবে। এইভাবে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয়। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা মূলত আমাদের নতুন একটা বিজনেস বা নতুন একটা পেজ অথবা নতুন কোনো প্রোডাক্টকে একটু প্রচার করার জন্য, প্রসার করার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করে থাকি। তো আশা করি বুঝতে পারছেন।